তোমাদের সামনে জীবন বিজ্ঞান পরীক্ষা মাধ্যমিক হাই মাদ্রাসা বোর্ডের। তো অনেকেই রিকোয়েস্ট করেছো জীবন বিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন দিতে, তাই আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো চলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে সংবেদনশীলতা বলতে কী বোঝো। তাহলে সংবেদনশীলতা বলতে কী বোঝো, যে পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলি শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদানের ধর্ম বা ক্ষমতাকেই সংবেদনশীলতা বলে। যেমন লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে পত্রগুলি নুইয়ে পড়ে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ট্রপিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে টপিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য প্রথমে হচ্ছে ট্রপিক চলনে উৎসের অভিমুখ আর ন্যাস্টিক চলনে তীব্রতা। চলনে প্রকৃতিটা কেমন, স্থায়ী আর বৃদ্ধিজনিত, আর ন্যাস্টিক চলনে অস্থায়ী রসস্ফীতিজনিত। 3 নাম্বার হচ্ছে যে হরমোনের ভূমিকা, তাই তো, যে অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, আর এটা অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হলো যে এটা তো হয়ে গেল, ট্রপিক আর ট্যাকটিক চলন, ওটা চলন গমন, আর এটা হচ্ছে ট্রপিক চলন আর ট্যাকটিক চলন। ঠিক আছে, এটা তোমরা দেখে নিও, এটা স্থান পরিবর্তন ঘটে না আর এটার ঘটে। এটার উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে আর এটা ঘটে না। ঠিক আছে, অস্থায়ী চলন। তারপর বাহ্যিক উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয় আর এটা প্রভাবিত হয়। ঠিক আছে, চলো পরবর্তী দেখি। চলন আর গমনের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলনে কি হয় না, জীবের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না আর গমনে ঘটে। সঞ্চালিত অঙ্গ কিছু নির্দিষ্ট অঙ্গ বিশেষে সীমিত আর এটা সমগ্র দেহ সঞ্চালিত হয়। 3 নম্বর, চলন হলো গমনের নিরপেক্ষ আর গমন সবসময় চলন নির্ভর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? তার কারণ হচ্ছে যে হরমোন নির্দিষ্ট কলাকোষ থেকে উৎপন্ন হয়। 2 নম্বর, হরমোন দূরবর্তী স্থানবাহিত হয় ও কাজ করে থাকে। 3 নম্বর, খুব স্বল্প মাত্রায় এগুলি কার্যকরী হয় ও ক্রিয়াবিশেষে বিনিষ্ট হয়। তার পরবর্তী প্রশ্ন দেখো। জিব্বারেলিনের 2টি উৎস কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আমি তোমাদের বেছে বেছে নিয়েছি সমস্ত বই থেকে এবং তোমাদের টেস্ট পেপার থেকে বেছে বেছে নিয়েছি। ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের আমি তুলেছি, তোমরা দেখো। যে জিব্বারেলিনের 2টি উৎস, একটা হচ্ছে পরিণত বীজ, একটা হচ্ছে বীজপত্র। জিব্বারেলিনের কাজ কি না, বীজ ও মুকুলের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে এবং কাণ্ডের পর্ব মধ্যে বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, চলো এটা ইম্পর্টেন্ট নয়। এরপর দেখো যে অক্সিন হরমোনের 2টি কাজ লেখো। একটা হচ্ছে জবা, গোলাপ ও আম প্রভৃতি গাছের শাখা কলম তৈরি করার সময় অস্থানিক মূল উৎপাদনের জন্য কৃত্রিম অক্সিন ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে কৃষিক্ষেত্রে আগাছানাশক হিসেবে তোমার এই যে 2,4-D আছে, এটা দেওয়া হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? ভীষণ ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে লসিকা দ্বারা উৎপত্তিস্থল থেকে কার্যস্থলে পৌঁছায় ও কাজ করে থাকে। অনেক সময় একই কাজের বিপরীত দিক থেকে 2টি হরমোন নিয়ন্ত্রিত করে। ঠিক আছে, এবং গ্লুকাগন যথাক্রমে রক্তে শর্করা হ্রাস করে ও বৃদ্ধি পায়। এইভাবে কিন্তু দেহের নানা কাজ করা ও তাদের সমন্বয় করার কারণে হরমোনকে সমন্বয়ক বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। যে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নটি হলো যে অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন বা জরুরিকালীন বলা হয় কেন? তার কারণ হচ্ছে বিশ্রামকালে বা স্বাভাবিক অবস্থায় এই হরমোন কম খরিত হয়, তবে উত্তেজনা, আবেগ, রাগ, ভয়, দুশ্চিন্তা প্রভৃতি জরুরি অবস্থা সৃষ্টি হলে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়। অ্যাড্রিনালিন হরমোনটি বিভিন্ন শারীরবৃত্তীয় ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে জরুরিকালীন বা সংকটকালীন অবস্থা দ্রুত মোকাবিলা করে। এই জন্য অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী দেখো।
অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা, এই পার্থক্যটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের চলে এসছে মনে করো, ঠিক আছে? বা অন্তঃক্ষরা মানে অনালগ্রন্থি আর বহিঃক্ষরা মানে সোনালগ্রন্থি। প্রথমে অন্তঃক্ষরা বা অনালগ্রন্থিতে কি না নালীর উপস্থিতি, নালী অনুপস্থিত থাকে না, আর বহিঃক্ষরাতে নালী থাকে। কাজের স্থান যে উৎসস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে কার্যকর হয়, আর বহিঃক্ষরাতে গ্রন্থি হয়ে বেরিয়ে আসে, ঠিক আছে? নিঃসরণ বস্তু এটা হরমোন, আর বহিঃক্ষরাতে কি হয় উৎসেচক ঘাম এবং সিবাম বা লালারস থাকে, ঠিক আছে? এরপর দেখো উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। তাহলে উদ্ভিদ হরমোন যেটা তোমার বিটপের অগ্রস্থ ভাজক গলায় থাকে, আর প্রাণী হরমোন অনাল গ্রন্থি থেকে উৎপত্তি হয়, ঠিক আছে? উদ্ভিদ হরমোন কোষান্তর ব্যাপন ফ্লোয়েম কলাতে কৌশল আর রক্ত লসিকা তন্ত্রের মাধ্যমে প্রাণী হরমোনটা পরিবহন করে, ঠিক আছে? চলো 2-3টে করে লিখবে, 3 নম্বরে আসলে 3টে আর 2 নম্বরে আসলে 2টো। এরপর দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিউরোগ্লিয়া কাকে বলে। এটা স্নায়ুতন্ত্রে উপস্থিত থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ুকোষের তুলনায় অধিক সংখ্যক নিউরোগ্লিয়া থাকে এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে নিউগ্লিয়া বা গ্লিয়াল কোষ বর্তমান থাকে আর কি, ঠিক আছে? এই নিউরোগ্লিয়া বিভিন্ন প্রকারের হয়, মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া, ঠিক আছে এইগুলি। আর ভিডিওটিতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো, তোমরা লাইক করো ভিডিওটি এবং শেয়ার করো, ঠিক আছে? আর যারা তোমাদের পরবর্তী মাধ্যমিকে উঠলো মাদ্রাসা বোর্ড থেকে, তাদের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাজেস্ট করো, তাদেরকে বলো আমার চ্যানেলের জন্য, যাতে তারাও উপকৃত হয় তোমাদের মতোই। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো যে এই যে প্রান্তিকর্ষ, ঠিক আছে, বা গ্যাংলিয়ন, দুটোই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এই যে নার্ভ গ্যাংলিয়ন এটি আর প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস কি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এটা তোমরা একটু পড়ে নিও। এরপর দেখো নিউরো ট্রান্সমিটার কি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার 2 নম্বরের জন্য তোমাদের, এগুলো সবই 2 নম্বরে করাচ্ছি, ঠিক আছে? দেখো স্নায়ুকোষের অ্যাকশন প্রান্ত থেকে নির্গত যে উপাদান স্নায়ু উদ্দীপনাকে পরবর্তী স্নায়ুকোষে পৌঁছে দেয় তাকে নিউরো ট্রান্সমিটার বলা হয়, ঠিক আছে? উদাহরণ অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, নরএপিনেফ্রিন প্রভৃতি, ঠিক আছে? এরপর দেখো অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য। তাহলে অ্যাকশনের যে গঠনগত পার্থক্য, এটা শাখাবিহীন এবং নিম্ন দানা থাকে না, আর এটা শাখা প্রশাখাযুক্ত নিম্ন দানা থাকে। 2 নম্বর কার্যগত পার্থক্য, স্নায়ু স্পন্দন প্রেরণ করে আর ডেনড্রনে স্নায়ু স্পন্দন গ্রহণ করে, ঠিক আছে? তোমাদের মাধ্যমিকের এরপরে পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তোমাদের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ কোনো ঘটনা বা খবরাখবর জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? আমাদের কোনো ভিডিওতে দেখবে লিঙ্ক হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। এরপর দেখো যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেটা হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সারা দেহে বিন্যস্ত সমস্ত স্নায়ুতন্ত্রকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। এরপর দেখো সেরেব্রাল কর্টেক্স কি, ভীষণ ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলো করাচ্ছি। যে সেরিব্রামের মেনিনজাসের ঠিক নিচে অবস্থিত ধূসর বর্ণের বহিস্তর যা বুদ্ধি, স্মৃতি, ইন্দ্রিয় কার্য নিয়ন্ত্রণ করে তাকে সেরিব্রাল কর্টেক্স বলা হয়। এরপর দেখো গুরু মস্তিষ্কের 2টি কাজ। গুরু মস্তিষ্কের তো অনেক কাজ রয়েছে, স্মৃতিশক্তি, বিচার বুদ্ধি, ইচ্ছা শক্তি, চিন্তা ইত্যাদি, ঠিক আছে? তারপর দেখো যে শক্তি প্রভৃতি উন্নত মান দর্শন, স্বাদ, ঘ্রাণ, গরম, ঠান্ডা, স্পর্শ প্রভৃতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। চলো পরবর্তী দেখো। এরপর দেখো হাইপোথ্যালামাসের 2টি কাজ। তোমাদের পরীক্ষার সময় এইগুলি বলছি, তোমরা ভালোভাবে শুনবে, ভিডিওটি স্কিপ না করে, ঠিক আছে? গোটা বই থেকে তোমাদের এই 2 নম্বরের প্রশ্নগুলো আমি সাজেশন করেছি, ঠিক আছে, যাতে তোমরা কমন পেয়ে যাও। হাইপোথ্যালামাসের 2টি কাজ, একটা হচ্ছে খাদ্য গ্রহণ, খিদে, তৃষ্ণা, এটা তৃষ্ণা হবে।
নিদ্রা, মানসিক উত্তেজনা, সচেতনতা ইত্যাদি। আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্রের উচ্চতম কেন্দ্ররূপেও কাজ করে। এরপর দেখো তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে যে মেনিনজেস ও সিএফসির অবস্থান। ঠিক আছে, সিএফসি যেটা মস্তিষ্ক ও শোষণাকাণ্ডের বাইরের দিকে তত্ত্বময় পর্দারূপে মেনিনজেস অবস্থিত। সিএফসির পুরো নাম হচ্ছে কি না সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত না শোষণাকাণ্ডের কেন্দ্রীয় নালীর ভেতরে অবস্থিত। এরপর দেখো তোমাদের প্রশ্নটি চলে এসছে, লঘু মস্তিষ্কের দুটি কাজ ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে, দ্বিতীয়ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের ঐচ্ছিক সঞ্চালনে সহায়তা করে। তোমাদের বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হয় এই প্রেসবায়োপিয়া কাকে বলে, এইটি। ঠিক আছে, প্রেসবায়োপিয়া কাকে বলে? যে বয়সজনিত কারণে চোখের উপযোজন ক্ষমতা কমে যাওয়ায় যে রোগে নিকটর দৃষ্টি ব্যাহত হয়, মানে কাছের দৃষ্টিটা ব্যাহত হয়, তাকে প্রেসবায়োপিয়া বলে। ঠিক আছে, এটা কিভাবে সংশোধন করা যায়? সেটা হচ্ছে যদি আমরা উত্তল প্রকৃতির বা উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করি, তবেই এটা আমাদের কি হবে না সংশোধন হবে। আরেকটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট, যে ছানি বা ক্যাটারাক্ট কি? অনেক সময় মানুষের চোখের লেন্সের উপর অস্বচ্ছ ঘোলাটে পর্দা সৃষ্টি হলে মানুষের দৃষ্টিতে ব্যাহত হয়, সেই ঘোলাটে পর্দা ছানি বা ক্যাটারাক্ট বলে সেটাকে। ঠিক আছে, আবারও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, যে সেন্ট্রোমিয়ার কি? ঠিক আছে, এর কাজ লেখো। সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে অবস্থিত 4টি কাইনেটোকর নিয়ে গঠিত যে অংশে বেমতন্তু যুক্ত হয় তাকে সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ারের কাজ দেখো, যে এটি বেম সংলগ্ন হয় বলে অ্যানাফেজ চলন সম্ভব হয়। 2 নম্বর, এটি ক্রোমোজোমের দুটি বাহুকে যুক্ত রাখতে সাহায্য করে। ঠিক আছে, এরপর আরও একটি ইম্পর্টেন্ট দেখো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে, এটা দেখে নিও। দ্বিতীয়ত দেখো, যে টেলোমিয়ারের কাজ কি বা টেলোমিয়ার কি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, যে টেলোমিয়ার ক্রোমোজোমের দুটি প্রান্তীয় অংশকে টেলোমিয়ার বলে। এর কাজ হচ্ছে দুটি প্রান্তকে জুড়ে যেতে বাধা দেয়, আর টেলোমিয়ার কোষের বার্ধক্য ও মৃত্যু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, যে ডিএনএর পুরো নামকে এটি কোথায় থাকে? আমরা জানি ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা কোথায় থাকে না ডিএনএ প্রধানত নিউক্লিয়াসে অবস্থান করে। ঠিক আছে, এরপর দেখো সেন্ট্রোজোমের দুটি কাজ। একটি কাজ হচ্ছে যে বেমতন্তু গঠন দ্বারা কোষ বিভাজনে অপত্য কোষের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম বিন্যাসে সাহায্য করা। আরেকটা হচ্ছে যে কোষে মাইক্রোটিবিউল উৎপাদন কোষের সিলিয়া দৃষ্টিতে সাহায্য করা। এরপর দেখো তোমাদের আরও ভয়ঙ্কর ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বা সময় বিভাজন বলে কেন? কারণ মাইটোসিসে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সম আকৃতির অপত্য কোষ সৃষ্টি হয়। এই অপত্য কোষ দুটি মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম সমবন্টিত হয়। 2 নম্বর, না সাইটোকাইনেসিসের ফলে মাতৃকোষের সাইটোপ্লাজম উভয় অপত্য কোষে সমভাবে বণ্টিত হয়, এই জন্য মাইটোসিসকে সমবিভাজন বলে। আরেকটা দেখো, যে মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে কেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি এই ভিডিওতে তুলে ধরেছি গোটা বই থেকে, তোমরা এটা জাস্ট একটু রিভাইজ দিয়ে নিও। যে মিয়োসিসের সৃষ্টি অপত্য কোষগুলো মাতৃকোষের তুলনায় অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয় বলে মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে। ঠিক আছে, এরপর তোমাদের যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের পার্থক্য, এটা পরীক্ষায় চলে এসছে, তোমরা ধরে রাখো। ঠিক আছে, অবশ্যই ভিডিওটিতে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো বেশি বেশি বন্ধুদের মাঝে। ঠিক আছে, যাতে সবাই তোমাদের মতো উপকৃত হয়। এরপর চলো, যে ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এরপর দেখো, নিউক্লিয়াস 4টি উপদশার মাধ্যমে বিভাজিত হয়, আর সাইটোকাইনেসিসের কোনো উপদশা থাকে না। 3 নম্বর, ক্যারিওকাইনেসিসের বেশি সময় লাগে এবং এই প্রক্রিয়াটি জটিল, আর এটা কম জটিল। ঠিক আছে, ক্যারিওকাইনেসিসের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুটি অপত্য নিউক্লিয়াস কোষ সৃষ্টি হয়, আর সাইটোকাইনেসিসের
দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর রেণু আর গ্যামেটের পার্থক্যটা দেখে নাও। যে রেণু হচ্ছে যৌন জননের একক আর গ্যামেট হচ্ছে যৌন জননের একক। ঠিক আছে, এখানে অ্যালিল সংখ্যা কী হয়, হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড হতে পারে, আর এখানে গ্যামেট সর্বদা হ্যাপ্লয়েড হয়। ভীষণ ইম্পর্টেন্ট আর একটা যৌন জননের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি না, এখানে দুই প্রকার গ্যামেট থাকে, শুক্রাণু আর ডিম্বাণু, যেখানে দুটি মিলার ফলে অপত্য কোষ সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে এই যে এই প্রকার জননের মাধ্যমে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, যা নতুন প্রজাতিতে সৃষ্টি এবং জীবের বিবর্তনে সাহায্য করে। আরেকটা হচ্ছে যৌন জননের সুবিধা। কি কি সুবিধা আছে তোমরা দুটো সুবিধা পড়ে নিও। ঠিক আছে, চলো পরবর্তী দেখি। আবারও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের মাঝে, যে স্টক ও সিয়ন কাকে বলে। এই প্রশ্নটি তোমরা দাগিয়ে রেখো। ঠিক আছে, প্রশ্নটি চলে এসছে 2 নম্বরের। যে গ্রাফটিং বা জোড় কলমের ক্ষেত্রে যে গাছের কাণ্ড কেটে ফেলে শুধু তার মূল অংশ ব্যবহৃত হয় তাকে স্টক বলে, আর যে উন্নত ও অভিপ্রেত উদ্ভিদের শাখা স্টকের সঙ্গে সংযোজিত হয় তাকে সিয়ন বলে। ঠিক আছে, চলো ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা ধৈর্য ধরে দেখো। 2 নম্বরের প্রশ্ন তো অনেকগুলোই রয়েছে, তোমরা একটু দেখো যে জনুক্রম কাকে বলে, আর এখান থেকে কমন পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, যৌন জননকারী কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রমণ বলে। জনুক্রমের গুরুত্বটা দেখবে। ঠিক আছে, চলো পরবর্তী দেখি। এখান থেকে দেখো সংকর জীব বলতে কী বোঝো, সংকর জীবটা তোমরা দেখে যাবে। ঠিক আছে, তার বলতে গেলে অনেক উত্তর হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট মেরে নিও। ঠিক আছে, তারপর দেখো জিনোটাইপ আর ফিনোটাইপের পার্থক্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যে এটা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য আর ফিনোটাইপ হচ্ছে প্রকাশিত বৈশিষ্ট্য। আর সংকরায়ন পরীক্ষা দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, খালি চোখে দেখে নির্ণয় করা যায় ফিনোটাইপ। ঠিক আছে, এখানে একটা করে অনুপাত দিয়ে দেবে তোমরা। ঠিক আছে, আমি আর বলছি না কারণ ভিডিওটি এমনিতেই একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি প্রশ্নগুলো শুধু দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো মেন্ডেলের যে বংশগতির সূত্র, প্রথম সূত্রটি আগে দেখবে কোনটা এসেছিলো, দ্বিতীয়টি আসলে প্রথমটি পড়বে, আর যদি প্রথমটি এসে থাকে আগের বছর তাহলে তোমরা দ্বিতীয়টি পড়বে। ঠিক আছে, এখানে দেখো আমি দ্বিতীয়টিও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এখানে দ্বিতীয়টিও রয়েছে, তোমরা একটু দেখে নিও। এরপর দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে যে হট ডাইলিউট স্যুপ কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। ঠিক আছে, একটু দেখে নিও। তারপর কোয়াসার ভেট যেটা আছে এটিও তোমরা একটু দেখে নিও, এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। আরেকটা খুবই ভীষণ ইম্পর্টেন্ট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমণ বলতে কী বোঝো। ঠিক আছে, এই প্রশ্নটিও তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, স্ক্রিনশট মেরে নিও। আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, যে সমসত্ব অঙ্গ আর সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য। এদের সমসংস্থতে গঠনগত মিল আছে আর বৃত্তীয়তে গঠন ভিন্ন হয়। ঠিক আছে, এর উৎপত্তিগত মিল থাকে, এর উৎপত্তিগত আলাদা হয়। ঠিক আছে, অপসারী বিবর্তনকে নির্দেশ করে, অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। 2 আসলে 2-এর মতো লিখবে, 3 আসলে 3-এর মতো লিখবে। বেশ, এরপর দেখো তোমরা আচরণ, অভিযোজন, বিবর্তন এগুলো একটু দেখে যাবে এই প্রশ্নটা। শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে, এটা দেখে যাবে, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যালোফাইটটা দেখে যাবে, হ্যালোফাইটটাও ইম্পর্টেন্ট। আর সুন্দরী গাছ নিয়ে তো কিছু বলার নেই, সুন্দরী গাছ থেকে এবার একটা প্রশ্ন তুলছেই তোমাদের, যেটা আর এর আগে তোমাদের বড় সাজেশন দিয়েছি, শর্ট প্রশ্ন সাজেশন দিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখো, আগের ভিডিওগুলো দেখলেও তোমরা অনেকগুলি ওখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, শর্টের MCQ এর দিয়েছি, SAQ এর দিয়েছি এবং বড় প্রশ্ন দিয়েছি তোমাদের সাজেশনের জন্য। ঠিক আছে, আর একটা দেখো যে এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের অবশ্যই দেয় যে মৌমাছির ওয়াগল নৃত্য বলতে কী বোঝো, আর মৌমাছির চক্রাকার রাউন্ড বলতে বা রাউন্ড ডান্স বলতে কী বোঝো। ভীষণ ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে একটা চলে এসছে। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ভিডিওটি অবশ্যই লাইক করো।